পবিত্র আশুরা স্মরণে প্রস্তুত ঐতিহ্যবাহী কারবালা প্রান্তর। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথম জনসম্মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। জুলাই আন্দোলনের এই দিনেই বাংলা ব্লকেড নতুন কৌশলের সূচনা। শিক্ষার্থীদের কর্মসূচিকে নৈতিক সমর্থন জানায় বিএনপি। আন্দোলন থেকে পিছুপা হওয়ার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেড, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। 5 বা 6 তারিখ আপনার রাষ্ট্রীয় বাহিনী আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নেতৃত্বের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আসলে বিভাজন টানার চেষ্টা করে। চট্টগ্রামে ঘরে ঘরে ভাইরাস জ্বরের রোগী, হাসপাতালগুলোয় বেড়েছে চাপ, বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। খাবার রুচি নেই, 10 দিন ধরে কিছু খাই না, শুধু আম খাচ্ছি আর শশা খাচ্ছি। পার্শ্ববর্তী ব্রাইবাদার যারা আছে ওদেরও একই সেম অবস্থা। পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা। ডলার বাজারে স্বস্তির আভাস, বৈদেশিক রিজার্ভ ছাড়িয়েছে $30 বিলিয়ন। হুন্ডি ও অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানের তাগিদ। সরকার কিছু জায়গায় কিছু রেস্ট্রিকশন আছে হয়তো ডলার বিক্রির ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে। দুর্নীতি একই খেলা চালু হয় তাহলে তো অর্থবাজার আবার চালু হয়ে যাবে। সুন্দরবনে পর্যটন নিষেধাজ্ঞায় কর্মহীন হাজারের বেশি মাঝি মল্লা, স্থবির অর্থনীতি, জেলে বাওয়ালিদের মতো প্রণোদনা দাবি। সংস্কারের অভাবে ঝুঁকিতে ঝালকাঠির 38টি বেইলি ব্রিজ, জোড়াতালি দিয়ে চলছে যান চলাচল। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় প্রশাসন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পবিত্র আশুরা স্মরণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ইরাকে ঐতিহ্যবাহী কারবালা প্রান্তরে হবে সবচেয়ে বড় তাজিয়া মিছিল। ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে এ প্রান্তরেই শাহাদাত বরণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসেইন। দিনটি স্মরণে প্রতি আশুরায় জড়ো হন লাখ লাখ মুসল্লি। নাজাফ শহরে শনিবার রাতেই অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মশাল মিছিল। বাজনার তালে তালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার প্রাঙ্গণে যান তারা। সরকারি উদ্যোগে বিশাল তাজিয়া মিছিলের আয়োজন করা হয় ইরানের রাজধানীতে। শোক মিছিল আর মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় দিনটি স্মরণের প্রস্তুতি নিয়েছে সিরিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের শিয়া মুসলিমরাও। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরা স্মরণে তেহরানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় সেই আয়োজন। দেখা যায় খামেনির আগমনে সম্মিলিত স্লোগান দিচ্ছেন উপস্থিত মানুষজন। রাজধানীর ইমাম খোমেনি মসজিদের একটি কক্ষে ছিল সেই অনুষ্ঠান, যেখানে সাধারণত বিভিন্ন সরকারি কার্যক্রম হয়। 13 জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুদিন আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমপি। রাজধানীর লালবাগে ইমামবাড়া হোসেনি দালান পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। সে সময় তিনি বলেন, আজ যেসব রোডে তাজিয়া মিছিল হবে সেসব সড়কে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোগান্তি এড়াতে নগরবাসীকে রাস্তাগুলো পরিহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এছাড়া তাজিয়া মিছিলে উচ্চ শব্দে আওয়াজ না করা এবং সন্ধ্যার আগেই শেষ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
কর্মসূচির নতুন নাম বাংলা ব্লকেড। আন্দোলনের মাত্রা তীব্র করতে গত বছর এই দিনে নতুন কৌশলের জানান দিয়েছিল শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপি। দলটিকে খোঁচা দিয়ে আওয়ামী নেতা ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনের উপর ভর করেছে। জুলাইয়ের 6 তারিখে আন্দোলনের গতিপথ মোড় নেয় রাজনৈতিক পটেও। আন্দোলনকারীরা জানান, পিছপা নয়, সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল সারা দেশের শিক্ষার্থীরা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ছাড়িয়ে গেছে দৃষ্টির সীমা। সংহতি, জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ সারা দেশের শিক্ষার্থীদের, যারা সারথি হয়ে আন্দোলন বেগবানে ঐক্যবদ্ধ। 52, 69, 71-এর মূল দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। সেই চেতনায় 24-এর শিক্ষার্থীরাও নিজেদের সামিল করতে চান। 69-এ সম্ভব হয়েছে, 52-তে সম্ভব হয়েছে, 24-এও সম্ভব হবে। হরতাল, অবরোধ বা পরিচিত কোনো কর্মসূচি নয়, চলমান আন্দোলনের 6ষ্ঠ দিন শিক্ষার্থীরা ডাক দেয় নতুন কর্মসূচির নাম বাংলা ব্লকেড। বলা হয়, সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট দেয়া হবে যান চলাচলে। অ্যাম্বুলেন্স, গণমাধ্যম সহ জরুরি কাজ ছাড়া ওই পথ পেরোবেন না কেউই। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। প্রথমবারের মতো এই দিনেই আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন দেয় বিএনপি। দলটির মহাসচিব সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। মির্জা ফখরুলের সমর্থনের বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিন বলেছিলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। আন্দোলনের গতিপথে প্রতিদিনই ছিল বাংলা ব্লকেডের মতো নতুন নতুন কর্মসূচি। বাংলাদেশের মানুষজন গতানুগতিকভাবে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এইসব শব্দ শুনে অভ্যস্ত। সো আমরা যেটা করতে যাচ্ছি এটা কিন্তু অবরোধই করতে যাচ্ছি, কিন্তু অবরোধ বলা যাবে না, সামথিং ডিফারেন্ট কিছু একটা বলতে হবে। আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ ব্লকেড, কিন্তু মানে এটা যখন আমরা বলছি তখন মানে বলতে বেশি সময় লাগছে। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেড, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। যত কম শব্দে যত মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষকে টাচ করা যায়। শুধু শিক্ষার্থীদের মধ্যে না রেখে সকল মানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনটাকে বেগবান করতেছি, যে ব্লকেট দিতে পারি। তারপর ব্লকেট বলতে কেমন ব্লকেট হবে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে, যে বাংলা ব্লকেট, বেঙ্গল ব্লকেট, বাংলাদেশ ব্লকেট বা বাংলা ব্লকেট, শেষে আমরা বাংলা ব্লকেটে আসি। আন্দোলনে পিছপা নয়, শক্তি জুগিয়ে সামনের লড়াইয়ের প্রস্তুতি আর উদ্ভাবনী টার্ম যুক্ত করে কর্মসূচিতে শিক্ষার্থী সহ জনতার অংশগ্রহণ বাড়ানোই ছিল উদ্দেশ্য। আন্দোলন থেকে পিছুপা হওয়ার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই এবং আমরা এই দাবি বাস্তবায়ন করিয়ে নিয়ে আসব। এই জায়গায় যখন আমরা বদ্ধপরিকর, ঠিক সেই সময়টাতে আন্দোলন ঘনীভূত হয়েছে। এই আন্দোলনে আমাদের সাথে প্রথম 5 বা 6 তারিখ আপনার রাষ্ট্রীয় বাহিনী আমাদের সাথে যোগাযোগ করে এবং সর্বপ্রথম আন্দোলনকে ভিন্ন খাতে বা আমাদের নেতৃত্বের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আসলে বিভাজন টানার চেষ্টা করে। সমন্বয়করা বলছিলেন, বাংলা ব্লকেটের মতো ভিন্নধর্মী প্রতিবাদ আন্দোলনকে করেছে জনমানুষের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের রোগী। কেউ চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, আবার কেউ টাইফয়েড, জন্ডিসে আক্রান্ত। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শহরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। এই মৌসুমে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। দীর্ঘ 10 দিন ধরে তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন বেসরকারি এই চাকরিজীবী। ডেঙ্গু ও করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও জ্বর না কমায় এসেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। খাবার রুচি নেই, 10 দিন ধরে কিছু খাই না, শুধু আম খাচ্ছি আর শশা খাচ্ছি। প্রাথমিক চিকিৎসা দিছে, তারপরে পরীক্ষা নিরীক্ষা দিছে, আজ খাচ্ছি, আজকে আবার ডাক্তার দেখাবো, এরা যেটা দিয়ে যেটা খাবো আর কি ওষুধ। তার মতোই দূর দূরান্ত থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে সরকারি বেসরকারি সব হাসপাতালে। একই পরিবারের একজনের হলে বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা। বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাস জ্বরে আক্রান্ত।
এছাড়া চিকেনগুনিয়া, ডেঙ্গু, টাইফয়েড ও জন্ডিস আক্রান্তরাও আসছেন একই উপসর্গ নিয়ে। কিছুদিন আগে একবার হয়েছে, এখনো আবার ডাক্তার কাছে নিলে এখনো আবার ডেঙ্গু পরীক্ষা দিছে। ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পরীক্ষা করার পরে এখানে দেখাবো। পার্শ্ববর্তী ব্রাইবাজার যারা আছে ওদেরও একই সেম অবস্থা, প্রায় 20 থেকে 25 জনের একই সেম সমস্যা। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভাইরাল রোগের প্রকোপ বেড়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বাসায় বিশ্রাম নিয়ে থাকা, পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাস্টামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা, এটাই আমাদের উপদেশ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একদিকে বিশ্ববাজারে কমছে ডলারের দাম, অপরদিকে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। সব মিলিয়ে ডলার বাজারে স্বস্তির আভাস। দেশে আমদানি ও বিনিয়োগ কমায় মুদ্রাটির তেমন চাহিদাও নেই। নীতি নির্ধারকদের দাবি এটি শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত। তবে অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির মাধ্যমে অর্থ পাচার মাথাচাড়া দিলে এই স্বস্তি থাকবে না। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ। 3 বছরের মজুদ নিয়ে বেশ বিপাকে ছিল কেন্দ্রীয় ব্যাংক। ধাক্কা শুরু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে, যার প্রভাবে জ্বালানি থেকে খাদ্যপণ্য কিংবা পরিবহন সব ক্ষেত্রে ব্যয় বাড়ে। 10% ছাড়িয়ে যায় মূল্যস্ফীতি, কিন্তু গত কয়েক মাস ধরে সেই ডলার সংকট কাটতে শুরু করেছে। বলা হচ্ছে রিজার্ভ বাড়ার মূল কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা কমায় ব্যাংকিং চ্যানেলেই এখন আসছে বেশিরভাগ প্রবাসী আয়। ফলে বহু বছর পর $30 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। এর বাইরে জুনে ঋণের 2 কিস্তির অর্থ একসাথে ছাড় করেছে IMF, আরও $150 কোটি দিয়েছে বিশ্বব্যাংক ও ADB। পাইপলাইনে আছে AIIB, জাপান ও ওপেক ফান্ডের টাকা। যদিও এর ফলে বিদেশি ঋণের কিস্তির চাপ বেড়েছে। মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট করা হয়েছে, তাতে করে মার্কেটে ইন্টারভিউ করার জন্য ডলার ছাড়তে হচ্ছে না। সরকার কিছু জায়গায় কিছু রেস্ট্রিকশন আছে হয়তো বা ডলার বিক্রির ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে, সেগুলো ম্যানেজ করা যাচ্ছে। আর একটা বড় জিনিস হচ্ছে রেমিটেন্সের প্রবৃদ্ধি কিন্তু রিজার্ভ একটা বড় ভূমিকা রাখছে। এবং 10 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। আমদানিতে কড়াকড়ি কমায় ব্যাংকে গেলেই ডলার পাচ্ছেন ব্যবসায়ীরা। এলসি দায় মেটানো যাচ্ছে 123 থেকে 124 টাকা রেটেই। আবার প্রবাসী এক্সচেঞ্জ হাউস থেকে দেশের ব্যাংকগুলো এখন ডলার কিনতে পারছে 122 টাকা 70 পয়সায়। প্রশ্ন হচ্ছে, এই স্বস্তি কি বেশি দিন মিলবে? অর্থ পাচারের ক্ষেত্রেও একটা শূন্যতা বিরাজ করছে। পুরনো খেলোয়াড়রা চলে গেছে, এখন নতুন খেলোয়াড়রা ঠিক গেড়ে বসতে পারে নাই। তারা যদি এসে আবার আগামীতে গেড়ে বসে এবং সেই দুর্নীতি একই খেলা চালু হয়, তাহলে তো অর্থ পাচার আবার চালু হয়ে যাবে। IMF-এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন $25 বিলিয়ন। এখান থেকে ব্যবহার করা যাবে 19.8 বিলিয়ন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চগড়ে 2 বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার পর 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে পঞ্চগড় সদর থানায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 2 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপরই জগদলবাজার এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ময়দান দিঘি ইউনিয়নের জুট মিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ। শুক্রবার রাতে ইজি বাইকে অসুস্থ ছেলেকে নিয়ে সদর ইউনিয়নে তিনি বাবার বাড়িতে যাচ্ছিলেন। 3 মাইল সুরভিটা এলাকায় পৌঁছালে অন্য একটি ইজি বাইকের চালক ওই গৃহবধূর নাম ধরে ডাকতে থাকেন। পরে অভিযুক্ত জনি সহ 6 জন সড়কের পাশের একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যায় ওই নারীকে। সেখানে ছেলের গলায় ছুরি ধরে ভুক্তভোগী নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। ট্রেনে নিয়ে যাওয়ার পরে আমার হস্তাহস্তি আমি অনেক আপত্তি মিনতি করছি। আমি যাতে না চাই তখন আমার ওই ছোট বাচ্চা গলা ছুরি ধরছে, তখন আমি নিরুপায়। পুলিশ একজন অজ্ঞাত মহিলাকে নিয়ে আসি গণধর্ষণের অভিযোগ নিয়ে। মহিলা অজ্ঞান ছিল, আমরা তার পরীক্ষা নিরীক্ষাও করেছি। শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। সেখানে একজন নারীকে আমরা অবচেতন অবস্থায় পাই, সংজ্ঞাহীন অবস্থায় পাই, এবং একটি ছেলে শিশু অনুমান 1 বছর বয়স তাকে কান্নারত অবস্থায় পাই। তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আমরা তার চিকিৎসার জন্য।
সুন্দরবনে চলছে পর্যটন নিষেধাজ্ঞা। বন্যপ্রাণী বৃদ্ধির লক্ষ্যে জারি হয়েছে সরকারি আদেশ। পর্যটক শূন্য থাকায় কর্মহীন হাজারের বেশি মাঝি মল্লা। মিলছে না কোনো প্রণোদনা। তবে সেপ্টেম্বরের আগে পর্যটক প্রবেশের অনুমতি দেবে না বন বিভাগ। একদিকে বিস্তীর্ণ সমুদ্র, অন্যদিকে সবুজে ঘেরা বন। ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দ সুন্দরবনের করমজল পয়েন্ট। টানা 3 দিনের সরকারি ছুটি, তবে ভিড় নেই দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টে। প্রাণীদের প্রজনন মৌসুম বিবেচনায় পর্যটক প্রবেশ বন্ধ। জুন থেকে শুরু হয়ে জুলাই, আগস্ট 3 মাস কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না জীববৈচিত্র্যের এই অভয়ারণ্যে। ফলে অলস সময় পার করছেন প্রায় 1200 মাঝি মল্লা। 1200 মাঝি, আমাদের প্রায় 15,000 ফ্যামিলি। এদের আমাদের কোনো আয় রুজি নেই। সিজনে আমরা 2-4 পয়সা রুজি করি, বাল বাচ্চা নিয়ে খাই। এখন আমাকে ডাল সিজন, এখন আমার কোনো রুজি রোজগার নাই। যদি ট্রিপ আসে করমজল নিতে পারতেছি না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন টানা নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের অর্থনীতি। উপকূলীয় বনের ওপর নির্ভরশীল জেলে বাওয়ালিরা প্রণোদনা পেলেও বাকিরা সহায়তা থেকে বঞ্চিত। পোস্টার চলতেছে, লাইটার চলতেছে, সে মৎস্য আহরণে রানী মাছের কোনো ক্ষতি হয় না। শুধু আমাদের সাথে আমরা নয়, ভ্যানালা জড়িত, দোকানদাররা জড়িত, চার দোকানদাররা জড়িত, ব্যবসায়ীরা জড়িত। সবাই ট্যুরিস্ট আসলে তাদের কাছে খাদ্য খাবার বিক্রি করে, সদাই বিক্রি করে। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান, বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে। গত কয়েক বছর ধরে চলছে এই নিয়ম। একটা লোক ঢোকার সুযোগ নেই, অন্যদিকে সব জায়গায় আমাদের সোর্স লাগানো আছে। আমরা মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এগুলো দেখার জন্য, এবং কোনো পর্যটক আসতেছে না। আশা করি এইভাবে যদি চলে তাহলে অন্তত এই সুন্দরবনের যে স্বাস্থ্য যাকে বলে, অর্থাৎ বন, বন্যপ্রাণী, মৎস্য প্রাণী সব কিছু একটা পরিবর্তন আসবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন গুনছে উপকূলীয় দিনমজুররা। পর্যটক বাড়লে কর্মচাঞ্চল্য ফিরবে পর্যটন সংশ্লিষ্টদের মাঝে, তেমনি রাজস্ব আদায় বাড়বে, চাঙা হবে অর্থনীতি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সংস্কারের অভাবে নদীবেষ্টিত জেলা ঝালকাঠির প্রায় 38টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরানো জোড়াতালি দেয়া এসব ব্রিজ দিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেই এসব স্থানে টেকসই ব্রিজ কালভার্ট নির্মাণের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। কোথাও লোহার পাত নেই তো কোথাও রেলিং ভাঙা, প্লেটগুলো নড়বড়ে। বছর 3 আগে তাই বেইলি ব্রিজটির দুপাশে এভাবে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগিয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। অথচ বিকল্প সেতু নির্মাণের বদলে ছেঁড়া ফাটা কাপড়ের মতোই জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল চালু রাখা হয়েছে। ঝালকাঠি সদরের বাসন্ডা নদী পারাপারের জন্য প্রায় 3 যুগ আগে নির্মাণ করা হয় বেইলি ব্রিজটি। বরিশাল ঝালকাঠি থেকে সড়কপথে বাগেরহাট, খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়ার একমাত্র রুট এটি। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে এই বেইলি ব্রিজ দিয়ে। দুর্ঘটনার কবলেও পড়তে হয় যাত্রী চালকদের। ব্রিজটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো সময় ব্রিজটি পড়ে যেতে পারে এবং গাড়ি সহ মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। ভয়ের উপরই থাকি যে কখন কি হয়, সবাই এরকম ভয়ের ভিতরেই পারাপার করে। এখানে লোড গাড়ি আসলে মানে যাওয়ার মতো কোনো চোষ নাই, দেন কানা কোনা হয়ে রয়েছে ব্রিজের একবারেই ডেট। শুধু বাসুন্ডা বেইলি ব্রিজই নয়, একই উপজেলার কীর্তিপাশার বেশাইন খান, তারাপাশার দুটি সহ জেলার মোট 38টি বেইলি ব্রিজের অবস্থাই ঝুঁকিপূর্ণ। যোগাযোগের এসব মাধ্যম দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। দীর্ঘদিন যাবত এলাকা দেখতেছি চলাফেরা করতে হচ্ছে, ব্রিজের একই অবস্থা, নরমাল অবস্থা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। পাত দেশে এই পাতগুলো ফাঁকা হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় যে এর ভিতরে ফাঁকার ভিতরে চাক্কা ঢুকে পড়ে। গুরুত্ব বিবেচনায় এইসব স্থানে নতুন ব্রিজ কালভার্ট নির্মাণে প্রকল্পের প্রস্তাব এরই মধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, অপেক্ষা অনুমোদনের। ঝুঁকিপূর্ণ এবং সরু সেতুসমূহ আমরা প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছি, যা প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আমাদের কিছু পিএমপি মেজর প্রোগ্রামের মাধ্যমে কিছু সেতু রিপ্লেসমেন্টের জন্য আমরা শীঘ্রই ওয়ার্ক অর্ডার দিব। অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রকল্পে 27টি স্থানে ব্রিজ নির্মাণের জন্য 560 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, আজ পবিত্র আশুরার খবর শুরুতেই জানিয়েছিলাম। এখন পবিত্র আশুরার প্রস্তুতি সম্পর্কে জানতে চেষ্টা করব। আমার সহকর্মী রয়েছেন বকশীবাজার এলাকায়, সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। কখন শুরু হবে তাজিয়া মিছিল এবং নিরাপত্তা কেমন দেখছেন?
ইশরাত, মূলত সকাল 10টা থেকে কিন্তু এই তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা এবং মিছিলটি ঘিরে কিন্তু এই মুহূর্তে যে রাজধানীর হুসনি দালান আছে সেই হুসনি দালানের সামনে পুলিশের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। মূলত যে শোক, ত্যাগ ও ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথেই এই দিনটি পালিত হয়ে থাকে এবং এই দিনটি পালনের কারণে কিন্তু যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু অনেকেই এই যে হুসনি দালান সেই দালানের কাছাকাছি জড়ো হতে শুরু করেন, কিন্তু সকাল থেকেই বৃষ্টির কারণে কিন্তু এখনও তেমন মানুষজন এখনও জড়ো হতে পারেনি। সেই সাথে আমরা দেখেছি যে এই হুসনি দালানের আশপাশের পুরো এলাকা ঘিরেই কিন্তু বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এই দিনটি যেন সঠিকভাবে পালন করা হয় সেই জন্য কিন্তু ডিএমপির আগে থেকে বিশেষ নির্দেশনা ছিল এবং যারা মূলত এই মিছিলে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এখানে আমরা আসার সময় যেটি দেখলাম যে পুলিশের যে চেকিংয়ের মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যেন কোনো রকমের কোনো শস্ত্র নিয়ে যেন কেউ মিছিলে আসলে অংশগ্রহণ করতে না পারে সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং মূলত আজকের এই দিনটিকে ঘিরে কিন্তু এই দিকে যে বিশেষ উদযাপন সেটি যেন সঠিকভাবে পালন করতে পারেন মুসলিম ধর্মাবলম্বীরা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে বেশ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইশরাত, রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। চলতি মৌসুমে গাইবান্ধায় ক্লাস্টার পদ্ধতিতে 14,500 হেক্টর জমিতে চাষ হয়েছে আউশ ধান। পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বৃষ্টি কম হওয়ায় সেচ ব্যবস্থাকে রেখেছেন অনেকে। কৃষি বিভাগ বলছে 2 ফসলের মধ্যবর্তী সময়ে পতিত জমিকে আনা হচ্ছে আউশ ধান আবাদের আওতায়। প্রণোদনা পাওয়ায় চাষাবাদের আগ্রহী হচ্ছেন কৃষকরাও। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, ফসল উৎপাদনে ঘাম ঝরানো শ্রম দিচ্ছেন কৃষক। সরকারি প্রণোদনা পেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন গাইবান্ধার কৃষকরা। ভুট্টা বা বোরো আবাদের পর আমনের আগে জমি পতিত থাকলেও এবার বাড়তি ফসল হিসেবে চাষ হচ্ছে আউশ মৌসুমের উচ্চ ফলনশীল বৃধান 48 ও বৃধান 98। কৃষকরা জানান জমিতে সেচ সার কম লাগায় এই ধান চাষে খরচ অনেক কম, নেই রোগবালাইয়ের উৎপাত। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি 12 থেকে 14 মন পর্যন্ত আউশ ধান ফলনের আশা তাদের। ভুট্টা বা ধান করি আগে, ধান করার পরে সম্পূর্ণ জমি পড়ে থাকে, সরকার দেওয়া কারণে আমরা আবারটা করে মোটামুটি লাভবান দেখতেছি। বৈশালী ধান বলা হয় আমাদের এলাকায়। এই ধানটা আমরা রোপণ করছি বিএস সাহেবের পরামর্শক্রমে, তো সেক্ষেত্রে ধানটা মোটামুটি অনেক ভালো হয়েছে আর কি। বিএস আসে স্থানীয় সিনেও দেখে দেয় বা খটু করে দেয়, এই সিস্টেমে তারা বলে দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করে যাই। আবাদ অনেক ভালো, এখানে খরচও কম, বৃষ্টির পানিতে আবাদ হচ্ছে। কৃষি বিভাগ বলছে বীজ ও সার সহ সরকারের বিশেষ প্রণোদনায় আউশ চাষে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। মাঠ পর্যায়েও দেয়া হচ্ছে পরামর্শ। সার্বক্ষণিক পরামর্শ প্রদান করি এবং কখন কি ওষুধ দিতে হবে সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিই এবং আদার সাইড আগাছা দমন এই বিষয়গুলো আর কি আমরা পরামর্শ দিই। অসময়ে হয় সেগুলো ক্লাস্টার ওয়াইজ এটা উৎপাদন বৃদ্ধির জন্য 5 বিঘা 10 বিঘা 15 বিঘা বা একটা দোলা কেন্দ্রিক একসাথে করার জন্য আমরা উপসরকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। চলতি বছর জেলায় আউশ আবাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,379 মেট্রিক টন ধান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে গোদনাইল চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন। এ সময় নির্বাচন কালক্ষেপণের জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে, যাদের 15 জনই শিশু। এখনও সন্ধান মেলেনি নিখোঁজ 27 মেয়ে শিশুর। কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়েছিল তারা। উদ্ধারে চলছে জরুরি বিভাগের অভিযান। ক্যাম্পে যোগ দেওয়া 4 শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার। প্রশাসন জানায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 850 মানুষকে। অনেকেই দুর্যোগ থেকে বাঁচতে গাছে আশ্রয় নিয়েছিলেন, ঘরবাড়ি ছেড়েছেন হাজার হাজার বাসিন্দা। শুক্রবার সকালে হঠাৎই ভারী বৃষ্টিপাত শুরু হয়। স্বাভাবিক উচ্চতা থেকে 29 ফুট পর্যন্ত বেড়ে যায়
গুয়াদালুপ নদীর পানি, এতেই বন্যায় ভাসে আশপাশের এলাকাগুলো। ইরানের মিসাইল হামলায় 5টি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলেও তা গোপন করেছিল ইসরায়েল। এই তথ্য উঠে এসেছে দি টেলিগ্রাফের প্রতিবেদনে। বলা হয়, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করছে নেতানিয়াহু প্রশাসন। স্যাটেলাইট রাডার ডাটা ব্যবহার করে এই তথ্য জানিয়েছেন একদল মার্কিন গবেষক। তথ্য গোপন রাখতে গণমাধ্যমের ওপরও কড়াকড়ি আরোপ করে তেল আবিব। ইরানের সাথে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দৃশ্য এটি। একের পর এক ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের আবাসিক এলাকা। তবে ইরানি হামলায় হতাহত আর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করছে না ইসরায়েল। স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রাখা হচ্ছে, গোপন করা হচ্ছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমনই এক অপ্রকাশিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটি ও স্থাপনায় সফলভাবে আঘাত করে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার ডেটা ব্যবহার করে নতুন এ তথ্য প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্রে বোমা হামলার ক্ষয়ক্ষতি শনাক্তকরণে বিশেষজ্ঞ তারা। বিশ্লেষণে বলা হয়, উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের মোট 5টি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে 6টি মিসাইল দিয়ে হামলা চালায় তেহরান। এতে ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটি, গোয়েন্দা দপ্তর ও অস্ত্রাগার সহ বেশ কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে এমন আরও 36টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলার তথ্য সামনে আসে। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আইডিএফ ঘাঁটি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আঘাত এনেছে। তবে আজও এ নিয়ে আমরা সংবাদ প্রকাশ করতে পারছি না। এর ফলে মানুষ বুঝতেই পারছে না ইরানের হামলা কতটা নিখুঁত ছিল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের প্রায় 16% মিসাইল আঘাত হানে ইসরায়েলি ভূখণ্ডে। সংঘাত শুরুর পর থেকে দিন দিন বাড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সফল মিসাইল হামলার সংখ্যা। ইসরায়েলে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান মোট 24 ইসরায়েলি নাগরিক। মিসাইলের আঘাতে বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়ে দেশটির অন্তত 15,000 মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ফসল ও সবজি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে মানুষের মাথার চুল। শুনতে অবাক লাগলেও চিলির খরাপ্রবণ এলাকায় চলছে এই পদ্ধতিতে চাষাবাদ। বিউটি পার্লার থেকে ফেলে দেয়া চুল স্বল্প দামে কিনে কারখানায় তৈরি হচ্ছে ছোট ছোট ম্যাট, যেগুলো ফসলি জমিতে বিছিয়ে করা হচ্ছে পানি সংরক্ষণ। পানির অভাবে ফেটে চৌচির মাটি, সে মাটিতেই চাষ করা হচ্ছে বৈচিত্র্যময় ফসল। তবে ফসল ফলাতে নেওয়া হয়েছে অভিনব পন্থা, ব্যবহার করা হচ্ছে মানুষের মাথার চুল। এই ঘটনা চিলির খরা কবলিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। চুল ব্যবহার করে ফলানো হচ্ছে টমেটো, লেবু, আলুর মতো ফসল। বিভিন্ন বিউটি পার্লার থেকে ফেলে দেওয়া কিংবা মানুষের মাথা থেকে পড়ে যাওয়া চুল জমা করে বানানো হচ্ছে ছোট ছোট চারকোনা আকৃতির চুলের ম্যাট, যা ব্যবহার করা হচ্ছে কৃষি জমিতে। বিচিত্র এ পদ্ধতিকে ডাকা হয় অ্যাগ্রোপোলো। এই এলাকায় পানির ভয়াবহ অভাবের মাঝে চুল দিয়ে তৈরি ম্যাটগুলো কৃষিতে ব্যাপক কাজে দিচ্ছে। ফসলগুলোতে অল্প একটু পানি দিলেই এই ম্যাটগুলোর নিচে মাটিতে তা জমা হয়, যা সূর্যের তাপে বাষ্প হয়ে যায় না, ফলে মাটি আর্দ্র থাকে। এখন আমি পুরো বছর ধরেই খুব ভালো মানের লেবু চাষ করতে পারি। রীতিমতো কারখানায় যন্ত্র দিয়ে বোনা হচ্ছে চৌকো আকৃতির চুলের ম্যাট, যা বিছিয়ে দেওয়া হচ্ছে ফসলি জমির মাটির আস্তরের নিচে। ব্যাপারটি অদ্ভুত লাগলেও চুল দিয়ে তৈরি এই ম্যাটগুলো রয়েছে ব্যাপক কার্যকারিতা। চুলের গঠন একদিকে সংরক্ষণ করে জমিতে সেচ দেওয়া পানির অন্তত 48%, অন্যদিকে সূর্যের প্রখর তাপ থেকে 71% কমিয়ে আনে পানির বাষ্পীভবন, যার ফলে খরায় ক্ষতিগ্রস্ত কিংবা পানির স্বল্পতা থাকা অঞ্চলগুলোতে কম পরিশ্রমে এবং খুবই সহজে নানা জাতের ফসল চাষ করছে চিলির বাসিন্দারা। খরায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে চাষাবাদে অ্যাগ্রোপেলো পদ্ধতি দারুণ কাজে আসতে পারে। এই উপায়ে স্বাভাবিকের চেয়ে অর্ধেক পানিতে ফসল চাষ করা সম্ভব। তবে শুধু এতটুকুতেই শেষ নয় চুলের ক্ষমতা। চুলের মধ্যে থাকা নাইট্রোজেন, ক্যালসিয়াম, সালফার সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান ফসল উৎপাদনে একরকম সারের কাজ করে, যার ফলে অ্যাগ্রোপোলো পদ্ধতিতে চাষ করা মাটিতে স্বাভাবিকের চেয়ে শস্যের বৃদ্ধি ও ফলন হয় অন্তত 30% বেশি। দুর্দান্ত
ও যুগান্তকারী এ পরিকল্পনা উদ্ভাবন করেছেন চিলির একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা। এর পাশাপাশি সেচের পানি থেকে তেল, হাইড্রোকার্বন, ভারী ধাতু ও অন্যান্য দূষিত পদার্থ শোষণ করে চুল দিয়ে তৈরি তরল সারও বাজারজাত করেছে এ গবেষণা প্রতিষ্ঠানটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।